সুধীমণ্ডলী স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আজ আমরা আলোচনা করতে চাই উপজেলা নির্বাচন নিয়ে। এই আলোচনার শিরোনাম দিয়েছি উপজেলার ভোটেও মাথা ব্যথা ভোটার। এখানে ভোটার উপস্থিতিটাই বোঝানো হয়েছে। এই আলোচনায় অংশ নিয়েছেন, আমি তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার স্টুডিওতে উপস্থিত আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। অধ্যাপক তোফায়েল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আলোচনায় অনলাইনে যুক্ত আছেন সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমরা এই আলোচনায়। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। প্রথম ধাপে 139 উপজেলায় ভোটের ফল মিলছে। 30 থেকে 40% মাঝামাঝি ভোট পড়েছে বলেছেন সিএসসি। হজ ব্যবস্থাপনা সহজ করা হয়েছে, ঘরে বসে সুবিধা মিলছে বলেছেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের ঐক্য চান। করোনা টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা। দেশে এই টিকা ব্যবহারকারীদের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা খতিয়ে দেখতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। বিগত এপ্রিলে প্রবাসী আয় বেড়েছে, রপ্তানি আয় কমেছে। বৈদেশিক আয় বাড়াতে রপ্তানির প্রতিবন্ধকতার অবসান চান অর্থনীতিবিদরা। এবং 163তম জন্ম জয়ন্তীতে বাংলা ভাষা বিশ্বজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ। কবিগুরুর সৃষ্টি সংকট সংগ্রামে বাঙালির চিরকালীন প্রেরণা। শিরোনামগুলো দেখছিলাম আমরা। এই সারাদিন ভোট হয়েছে। জাতীয় নির্বাচনের 4 মাসের মাথায় উপজেলা পরিষদ নির্বাচন হলো এবং প্রথম ধাপে 139টি আসনের ভোট হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন বৈশাখী টেলিভিশন প্রচারিত হয়েছে। আমরা একটু প্রতিবেদনটি দেখতে চাই। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দেশের 139টি উপজেলার বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। তবে কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবারে 21 উপজেলায় ভোট নেওয়া হয়েছে ইভিএমে, বাকিগুলোতে হয় ব্যালট পেপারে। ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কিছুটা কম ছিল, তবে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি, খুব ভালো হয়েছে। আমরা সুন্দরভাবে ভোট দিছি। গাজীপুরের সদর, কালীগঞ্জ, কাপাসিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই কেন্দ্রে আসেন ভোটাররা। কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা এই 3 উপজেলার ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই নানান বয়সী ভোটারের উপস্থিতি দেখা যায়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরুতে কম থাকলেও বেলা বাড়ার সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ, তবে ভোটার উপস্থিতি ছিল কিছুটা কম। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়ে পুলিশ। দুপুরে ইসমানীচর এলাকায় এই ঘটনা ঘটে, এতে 5 জন আহত হয়। মাদারীপুরের মোস্তফাপুরের বালিয়ায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 15 জন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নরসিংদীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে ভোটকেন্দ্র থেকে ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। চুয়াডাঙ্গার দামুরহুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে 3 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে আবু সিদ্দিক নামে এক ইউপি সদস্যকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বগুড়ায় ভোটে অনিয়মের অভিযোগে গাবতলী উপজেলার 3টি কেন্দ্র থেকে 5 জন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া কারচুপির জন্য ব্যালট পেপার বাইরে পাঠানোর অভিযোগে এক প্রার্থীর এজেন্ট সাবেক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এই ছিল সারাদিন নির্বাচনের খবরাখবর। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাই। গত 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি, ভোট প্রদানের হার নিয়ে নানান আলোচনা সমালোচনা রয়েছে। সেটি জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু স্থানীয় নির্বাচন সবসময়ই
অনেক বেশি উৎসবমুখর হয়, মানুষের আগ্রহ থাকে। এই নির্বাচনেও ভোটার উপস্থিতি নিয়ে মাথা ব্যথা হচ্ছে কেন? যে চিত্রটি দেখলেন এবং প্রধান নির্বাচন কমিশনার যদিও বলেছেন 30 থেকে 40 ভাগের মধ্যে ভোট প্রদান হার হতে পারে, সার্বিক কিন্তু তার আগেও বলা হয়েছিল 10 থেকে 12 ভাগ ভোট পড়েছে দিনের মধ্যভাগে যখন বলা হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনেও মানুষ কেন ভোট কেন্দ্রে যাচ্ছেন না? এটা কি পুরো নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের এক ধরনের অনীহা তৈরি হচ্ছে? আপনি কি মনে করেন? ভোটারদের উপস্থিতি তো খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো গণতান্ত্রিক নির্বাচনে ভোটাররা উপস্থিত হবেন, এবং আমাদের স্থানীয় সরকার নির্বাচনের যেসব স্ট্যাটিস্টিক্স আছে তাতে আমরা দেখি যে এখানে 80% উপরে ভোট পড়ে। সুতরাং আপনি 12% বা যদি প্রধান নির্বাচন কমিশনার বলে থাকেন 30-40% হতে পারে, তাহলে ভোটাররা যে যান নাই অনীহা আছে এটা বোঝাই যায়। এবং এটা তো আপনার জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচন একই ধরনের ঘটছে, একতরফা এক পেশে বলেন অনেকেই। বলার কারণটা হলো যে প্রধান বিরোধী দল যারা আছেন এবং অন্যান্য দল, এমনকি এখন পার্লামেন্টে যে বিরোধী দল আছে তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। পার্লামেন্টে যে বিরোধী দল তারা জাতীয় পার্টি, লাঙ্গল মার্কা মনে হয় একজন মাত্র প্রার্থী ছিলেন এই নির্বাচনে। তো এটা থেকে বোঝা যায় যে রাজনৈতিক দলগুলোর এই নির্বাচনে, মানে শাসক দলের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে বা শাসক দলের সাথে যারা আছেন তাদের মধ্যেও এই নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সুতরাং তাদের যেহেতু কোনো মাথা ব্যথা নেই এবং তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছেন না, তাহলে জনগণ এই নির্বাচনে কেন আসবে? জনগণ আসবে যখন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। জনগণ একতরফা নির্বাচনের ফলাফলটা জনগণ আগেই টের পেয়ে যায়। যখন ভোটাররা বুঝতে পারে যে আমি ভোট দেই বা না দেই, ফলাফল এটা হবে, অমুক প্রার্থী জিতে যাবেন বা অমুক প্রার্থী পক্ষে প্রশাসন বা অন্যরা কাজ করবে, প্রভাব বিস্তার করবে, তখন তারা ভোট কেন্দ্রে যেতে চান না। সেটাই মনে হয় পরিষ্কার হয়েছে উপজেলা ভোট নিয়ে, এবং জাতীয় নির্বাচন নিয়ে সেটা তো আগেও পরিষ্কার হয়েছে। তো এই যে এক পেশে নির্বাচন বা একতরফা নির্বাচন বা ভোটার যায় না এরকম নির্বাচন, এই নির্বাচনের ফলাফল তো ভয়াবহ। এই নির্বাচনের ফলে আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে এটা কি আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি বা আমাদের যে নির্বাচনী ব্যবস্থা সেটার প্রতি জনগণের অনীহা, বলছেন আপনি, এটা খুবই ডিপ্লোম্যাটিক শব্দ, অনীহা। এটা এক ধরনের অনাস্থাও বলতে পারে না, আমরা সেটাকেও বলতে পারি যে না, এক ধরনের একটা অনাস্থা চলে আসছে মানুষের মনে, যে তারা কোনো নির্বাচনে আসতে চাচ্ছেন না, নির্বাচনে এসে তাদের ভোট প্রদান করতে চাচ্ছেন না। এর মধ্যে দু একটা খন্ড খন্ড ঘটনা ঘটেছে। ভোটার উপস্থিতি খুব কম ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই অর্থে ভালো ছিল বলতে হবে, কারণ স্থানীয় সরকার নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশ চ্যালেঞ্জের হয়। এবার প্রস্তুতি ভালো ছিল। নিজেদের মধ্যে নিজেরাই নির্বাচন করেছেন, তার মধ্যে দুই একটা ঘটনা ঘটেছে। তবে ভোটার উপস্থিতি একটা অবশ্যই একটা বড় কোশ্চেন মার্ক এই নির্বাচনের জন্য। ধন্যবাদ আপনাকে। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর তোফায়েল আহমেদ, আপনার কাছে আসতে চাই। কম ভোটার দৃশ্যত শান্তিপূর্ণ ভোট, কিন্তু জনাব আবু আলম শহীদ খান যেটি বলছিলেন যে এটি নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আজকের এই যে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রতি অনাস্থা? মানুষ তো নির্বাচন চায়, কিন্তু নির্বাচনের মাধ্যমে তো মানুষ তাদের অধিকার আদায় করতে চায়, তাদের যে দৈনন্দিন জীবনের যে বিভিন্ন সমস্যা সেগুলো সমাধান চায়। কিন্তু এখন যেই নির্বাচন হচ্ছে, যারা নির্বাচন করছেন তারা কিছুটা জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন মানুষগুলো, এবং প্রতিষ্ঠান হিসেবে উপজেলা পরিষদও কিছুটা অপ্রাসঙ্গিক। কারণ উপজেলা পরিষদটা ওই এলাকার জনগণকে এমন কোনো একটা সার্ভিস ডেলিভারি দেয় নাই যে কারণে তারা মনে করবে যে এই প্রতিষ্ঠানটার নেতৃত্বের মধ্যে আমার লোক থাকা দরকার, ভালো লোক থাকা দরকার। দুই দিক থেকেই কিন্তু এটার প্রাসঙ্গিকতা অনেকটা ম্লান হয়ে গেছে। আর আজকে যে ভোট হলো, সেই ভোটের যতই আপনি বিশ্লেষণ আজকের দিনেরটা করলে তাহলে এটা কিন্তু ভুল হবে। এটা একটা ধারাবাহিকতা আছে। 2014 সন থেকে শুরু করে এই পর্যন্ত যে ধারাবাহিকভাবে নির্বাচনের মধ্যে একটা এক ধরনের নতুন সংস্কৃতি এসছে, তারই ধারাবাহিকতায় যে ফলাফল পাওয়া তাই পাচ্ছেন। এখানে হঠাৎ করে ভোটার বাড়ানোর কোনো রকমের সম্ভাবনা নাই, কারণ এটা অনেকভাবে সরকার অনেকভাবে চেষ্টা করেছেন। যেমন প্রতীক উঠিয়ে দিয়ে, নমিনেশন না দিয়ে, সবাইকে মুক্ত করে দিয়ে সবার জন্য নির্বাচন, অনেক কিছু কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে, কিন্তু কাজ করছে না। এটা কাজ না করার কারণটাও যে শহীদ সাহেব যেটা বলেছেন, এখন
এই যে আমি বা অন্য শব্দ বললাম প্রাসঙ্গিকতা আমার জীবনের সমস্যার সাথে এই ভোট, এই নেতৃত্ব কিভাবে প্রাসঙ্গিক আমাকে এটা দেখান। আমার এখন সমস্যা দ্রব্যমূল্য, আমার এখন সমস্যা আরও অনেকগুলো জিনিস। দ্রব্যমূল্যটা ওয়ান অফ দ্য বেসিক, এখন সাধারণ মানুষের জন্য বলছি। তো সেখানে তো এটার কোনো অবদান নেই। তাহলে আমি এটা কী পাবো এখান থেকে? হোয়াট আমি গেইন করি কি এই নির্বাচন থেকে? আমার কী প্রাপ্তি? তার কোনো প্রাপ্তি নাই। বরঞ্চ নেগেটিভ অনেকগুলো জিনিস কিন্তু ইলেকশনের মাঝখানে এসে গেছে। সেটা হচ্ছে যেমন ধরেন কাল পরশুতে যে টিআইবির যে রিপোর্ট, সংবাদ সম্মেলনে যে প্রার্থীরা যে 7 তথ্য দিচ্ছেন নির্বাচন কমিশনে, সে তথ্য বিশ্লেষণ করে যে বিশ্লেষণটা পাওয়া গেল, সেটার মধ্যে সম্পদের একটা তথ্য, এটা খুব অবিশ্বাস্য রকম। 1000%, 4000%, 5000%, এটা 18,000% পর্যন্ত গেছে। মানে অনেকের না, মানে কয়েকজনের এটা দেখা গেছে। তাহলে এটা কি ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করছে যে এই লোকগুলো এখানে যাচ্ছেন তাদের পার্সোনাল গেইনের জন্য। আবার বলা হচ্ছে যে ব্যবসায়ী, 70% ব্যবসায়ী। তো ব্যবসা করেন আপনি, ঠিক আছে, ব্যবসা করুন, ইনকাম করেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যবসা আবার রাজনীতি দিয়ে, এই পজিশন দিয়ে ব্যবসা যদি করেন, তাহলে মানুষ কেন সেখানে আসবে? এগুলো তো মানুষ তো আস্তে আস্তে দিন তো মানুষ এগুলো বুঝতে পারছে। তবে এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এত গুণিতক প্রত্যেক দিনের পত্রিকাতে এখন দেখা যাচ্ছে এত গুণ সম্পদ বেড়েছে, এত গুণ সম্পদ বেড়েছে, এরকম কয়েকটা পত্রিকাতে ধারাবাহিকভাবে সেই নিউজগুলো প্রকাশ হয়ে আসছে। এখানে জিনিসটা হচ্ছে লক্ষ্য করার বিষয় যে উপজেলা পরিষদের এত বাজেট নাই। যে পরিমাণ অর্থ তারা সঞ্চয় করেছে বা যে পরিমাণ অর্থর এখানে তাদের সংগ্রহ দেখানো হচ্ছে, এটা উপজেলা পরিষদের 5 বছরের বাজেটে কিন্তু সেটা কভার করে না। আর বাজেট যা আছে সব কি একজন চেয়ারম্যান বা একজন ভাইস চেয়ারম্যান আত্মসাৎ করতে পারবেন? না, সম্ভব না। তাহলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এখন ওই পরিষদকে সার্ভ করা, ওই পরিষদের মাধ্যমে মানুষকে সার্ভ করা, এটা কিন্তু যেই নেতৃত্ব, তাদের একটা মুখ্য উদ্দেশ্য বলে মনে হচ্ছে না। তারা হচ্ছে যে এই সার্টিফিকেটটা আমার দরকার, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমি ভাইস চেয়ারম্যান, তখন এটাকে ব্যবহার করে তারা অন্য ব্যবসা বাণিজ্য করতে পারে। ব্যবসায়িক লক্ষ্য তারা অর্জন করবে। মানে হচ্ছে এই ব্যবসা লিগ্যাল ব্যবসা না, এটা এটি দোকানদারি না, এটা হচ্ছে কন্ট্রাক্ট করা। বালু, পাথর, নদী, খাল, জমি, এগুলো দখল বেদখল করার ক্ষেত্রে এরকম জাতীয়, যেগুলো অনেক বেশি লাভবান হতে পারে মানুষ। সাধারণ ব্যবসা করে কত টাকা ইনকাম করবে, কিন্তু এগুলো থেকে তো তার তো কোনো পুঁজি নাই, এটা পুঁজিবিহীন ব্যবসা। এই পুঁজিবিহীন ব্যবসা করার একটা সার্টিফিকেট এখান থেকে পাওয়া যায়। যেমন আরেকটা আমি উদাহরণ আপনাকে বলি, এটা লক্ষ্য করেছি যে রাস্তাঘাটে অনেকগুলো পোস্টার দেখা যায়, ঈদ গেল, ঈদের শুভেচ্ছা দিচ্ছে। ভাই আপনি কোথাকার হরিদাস পাল? আপনি তো আমি চিনি না, আপনারা এই শুভেচ্ছা আমার কী এসে যায়? পোস্টার দিয়ে 3-4টা ছবি ছাপিয়ে, ওনারটা বড় করে ছাপিয়ে এটা আমাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ভাই 1 প্লেট ফিরনি খাওয়ায় যদি বলতেন যে আপনি ঈদের শুভেচ্ছা দিলাম, এটা একটা কথা হতো। আপনার সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই, আপনি একটা পোস্টার দিয়ে বলতেন যে ঈদ মুবারক, অমুকের পক্ষ থেকে সৌজন্য, অমুক। এটা তো রাজনৈতিক প্রচারণা না, এটার মানে হচ্ছে আমার চেহারা দেখে রাখো, চাঁদার জন্য আমি আসবো। কথা বুঝেছেন? এটার কিন্তু অন্য একটা উপযোগিতা আছে, কারণ ওনার তো এমনি কোনো পলিটিক্যাল কোনো কন্ট্রিবিউশন নেই এলাকাতে, তো সে কী, কিন্তু তার চেহারাটা সবাইকে দেখাই রাখলো যে এই লোকটাই আসবে, হয়তো আসলে তুমি সামনাসামনি যখন হবে তখন ছোটো হয়তো পোস্টারের লোকটা, তাহলে কথা বেশি বলবেন না আপনি। তাহলে এখন পলিটিক্যাল লিডারশিপটা কোন জায়গায় চলে গেছে? স্পেকুলেশনের একটা লিমিট আছে, এখন তো লুটপাটে চলে গেছেন, জোর জবরদস্তির মধ্যে চলে গেছেন না। তাহলে এইখানে কেন মানুষ এইরকম সিস্টেমকে সাপোর্ট করে ভোট দিবে? জি, অনেকগুলো অনীহার কারণ রয়েছে। তোফায়েল আহমেদ, আপনার কাছে আসছি আবার। আমরা একটু আবার আবু আলম শহীদ খান আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন নিশ্চয় যে এই যে উপজেলা পরিষদ একটি স্থানীয় সরকারের যে 4টি স্তর রয়েছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার উপযোগিতা হারাচ্ছে, কার্যকারিতা হারাচ্ছে। এটা কেন? আপনি তো অনেক দিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন, তার চেয়ে এখনকার যে উপজেলা পরিষদ, এটা তো আরও কার্যকর হবার কথা ছিল, কেন এটি উপযোগিতা হারালো মানুষের কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সংবিধানে স্থানীয় সরকার নিয়ে একটা পৃথক চ্যাপ্টারই আছে, এবং স্থানীয় সরকারের যে গুরুত্ব, স্থানীয় সরকারকে শক্তিশালী করা,
স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করার ব্যাপারে যে রাজনৈতিক ওয়াদা, আপনি যখনই যে কোনো দল নির্বাচন করে তাদের নির্বাচনী ইশতেহারে এসব থাকে। তো সেই কারণে স্থানীয় সরকারের কথা আমরা বারবার উচ্চারিত হতে শুনি, বাট এটা আন্তরিক উচ্চারণ না। আমরা আমাদের সংবিধান ফলো করি না, আমাদের যে আইন আছে সেই আইন ফলো করি না। আমরা একটা কেন্দ্র শাসিত সরকার চালাতে চাই এবং সেটাই আমরা চালাচ্ছি। ফলে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ বা আমাদের যে আছে, মিউনিসিপ্যালিটি আছে, পৌরসভাগুলো আছে, সেগুলো কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না এবং তাদের যে কাজ করার দরকার, তাদের যে ক্ষমতায়ন দরকার সেটা হচ্ছে না। সেই কারণে আপনি উপযোগিতা হারাচ্ছে এটা বলতে পারেন। বাট এটা আমাদের দরকার, এটা খুবই উপযোগী সংস্থা এবং এই সংস্থা ছাড়া আসলে ডেমোক্রেসি শক্তিশালী হবে না। তো এইখানে আমাদের রাজনীতিবিদরা, কেন্দ্রীয় রাজনীতিবিদ এবং আমাদের যারা কেন্দ্রীয় শাসন পরিচালনা করেন, যে প্রশাসন বা অন্যান্য পুলিশ এবং অন্যান্য যারা আছেন, তারা আসলে চান না যে এই উপজেলা সিস্টেমটা শক্তিশালী হোক, অথবা ইউনিয়ন পরিষদ ব্যবস্থাটা শক্তিশালী হোক, অথবা আমাদের যে পৌরসভা এবং সিটি কর্পোরেশন গুলো আছে এগুলো আরো শক্তিশালী হোক। তারা এটা মনে প্রাণে চান না, কিন্তু মুখে তারা এটা বলবেন, মুখে তারা বলবেন যে আমরা অনেক কিছু করতে চাই, অনেক ক্ষমতায়ন করতে চাই। এটা অন্যতম কারণ যে এটা আন্তরিকভাবে তারা চান না। তো এই আন্তরিকতার যে ঘাটতি, সেই ঘাটতিটা প্রতিফলিত হয় যখন আমরা কোনো নীতিমালা তৈরি করি, যখন আমরা কোনো অনুদান দেই, এবং যখন তারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে তখন বাধাগ্রস্ত করে এগুলা ফুটে ওঠে। এবং আইনের মধ্যেও কতগুলা কালা কানুন ঢুকিয়ে দেওয়া হয়, যেমন উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বা পৌরসভা চেয়ারম্যান, মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো মামলা হলে তাকে, এফআইআর হলে তাকে সাসপেন্ড করে দেওয়া যাবে। অনেক সময় তাকে কাজ করতে দেওয়া হয় না, তার পদবি থেকে তাকে পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এটা একটা বড় দিক। অন্য দিকটা হলো যে আমাদের এই ব্যবস্থাটাই নিয়ে একটা কোশ্চেন আছে, একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, যেটা তোফায়েল সাহেবও বলবেন। আমরা এটার উপরে একসাথে অনেক কাজ করেছিলাম। আমাদের রাষ্ট্র চলছে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। সেই পার্লামেন্টারি ডেমোক্রেসি কতটা চলছে সেটা নিয়ে বিতর্ক আছে, বাট আমরা ঘোষিত যেটা আছে সেটা হলো আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি বিশ্বাস করি, সংসদীয় গণতন্ত্র। আপনি দেখেন উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং আমাদের সিটি কর্পোরেশন বা পৌরসভা, সেগুলো সেগুলো চলছে রাষ্ট্রপতির ব্যবস্থা, আইয়ুব খানের শাসন আমলে চলছে, আপনার বেসিক ডেমোক্রেসির মতো চলছে। তো আপনি এই যে উপজেলা চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা সিটি কর্পোরেশনের যে মেয়র যারা হন, তারা সরাসরি ভোটে নির্বাচিত হন এবং তাদের হাতে সকল ক্ষমতা থাকে এবং অন্যদের হাতে কোনো ক্ষমতা থাকে না। সুতরাং যখন আমরা ইউনিয়ন পরিষদ বলি বা উপজেলা পরিষদ বলি, সিটি কাউন্সিল বলি বা পৌরসভা বলি, তখন কিন্তু এগুলা পরিষদ হিসেবে কাজ করে না। এটাতে এক ব্যক্তি থাকেন প্রধান এবং এক ব্যক্তি তার ইচ্ছা মতো এগুলো চালান, যার ফলে ওই ব্যক্তিটি, যেটা একটু আগে তোফায়েল সাহেব বললেন যে তারা কি সার্ভিস দিয়েছে, সার্ভিস ডেলিভারিটা কি, তো সার্ভিস ডেলিভারি বলেন, সেবা বলেন, সবকিছু ওই ব্যক্তির উপর নির্ভর করে। সেই কারণে এই ব্যবস্থাটা আসলে আমাদের গণতন্ত্রের সাথে যায় না। আমরা যদি উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে, সিটি কর্পোরেশন এবং পৌরসভা পর্যায়ে ভোটের ক্ষেত্রে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি চালু করতে পারতাম, তাহলে হয়তো পরিষদগুলো আরো অনেক বেশি জনগণের কাছে জবাবদিহিতা থাকতো এবং পরিষদের কাছেও সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওনাদের জবাবদিহি থাকতো। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সরাসরি এবং ভাইস চেয়ারম্যান দুজন নির্বাচিত হন, কিন্তু দেখেন আপনি যে ওখানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা এসে পরিষদ গঠন করেন এবং তারা কিন্তু মেজরিটি। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা যা মনে করেন সেভাবে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেটাও একটা বড় অসুবিধা। সেখানেও প্রত্যেক উপজেলা পরিষদে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত প্রতিনিধি যদি আনতে পারতাম, তাহলে উপজেলা পরিষদটা আরো শক্তিশালী হতো, আরো ভালোভাবে চলতে পারতো বলে আমার মনে হয়। তো এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা করার বিষয় আছে। এবং কেন্দ্রীয় সরকারের একটা যে তাদের যে ধারণা অথবা তাদের যে মতবাদ, তাদের যে মতবাদ, তারা কি মনে করেন, এটা একটা ইম্পর্টেন্ট এজেন্ডা। তারা কি সত্যি সত্যি চান যে এইসব স্থানীয় সরকারগুলো শক্তিশালী হোক এবং স্থানীয় সরকারগুলো তাদের নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করতে পারুক? আমার কাছে মনে হয়েছে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, যে এটা আমাদের কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা আছে এটা তারা চান না। না চাওয়ার কারণে এই ঘটনা ঘটছে। অনেক 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 ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান, আপনি আমাদের সঙ্গে। আমরা আবার আসবো, একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আপনার কাছেও আসবো এবং স্টুডিওতে অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ আপনার বক্তব্য জানবো। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি ছোট্ট একটা বিরতির পর।
বিরতির পর আরও একবার স্বাগত ইস্পানী মির্জাপুর 0 আওয়ারে। আমরা আলোচনা করছিলাম উপজেলার ভোটেও মাথা ব্যথা ভোটার। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমদ এবং অনলাইনে যুক্ত আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। অধ্যাপক ডক্টর তোফায়েল আহমদ, আপনার কাছে আসি। একটু আগে, বিরতির আগে আবু আলম শহীদ খান যেটি বলেছেন যে উপজেলা পরিষদ হলেও এটি নিয়ে কার্যকর না হওয়ার অনেকগুলো কারণই বলেছেন। যেমন নির্বাচন হচ্ছে উপজেলা পরিষদের এবং 3টি পদে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান। কিন্তু যখন পরিষদ গঠিত হয় তখন ওই উপজেলার যত ইউনিয়ন পরিষদ আছে সেই চেয়ারম্যানরা এখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন এবং সংখ্যাগরিষ্ঠ তারা। এই যে একটি মানে আইন, এটি কি আইনেই রয়েছে, কিন্তু এই আইনটা কি তাহলে একটা কার্যকর উপজেলা পরিষদ বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে? হ্যাঁ, সেটা এইখানে আমি এই বইটার মধ্যে এই জিনিসগুলোর অনেক বিশ্লেষণ আছে। তো শহীদ খান তো কিছু জিনিস উঠে ধরলেন, কারণ উনি যখন সচিব ছিলেন তখন আমি ইউএনডিপিতে এই কাজগুলো করছিলাম। আমরা একসাথে অনেকগুলো কাজ করেছি। এর মধ্যে একটা কাজ উনি যেটা বললেন সেটা, কারণ এটার ফান্ডামেন্টাল কতগুলো প্রতিবন্ধকতা বিল্ট ইন হয়ে গেছে ভিতরে। এর মধ্যে একটা হচ্ছে তার সাংগঠনিক কাঠামো। সাংগঠনিক কাঠামোর মধ্যে দেখেন, এই যে বললেন আপনি, উপজেলা পরিষদের মধ্যে 5টা কন্ট্রাডিকশন আছে। এক হচ্ছে উপজেলা পরিষদের যারা সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, তারা কিন্তু ইলেকশন করার সময় উপজেলা পরিষদের জন্য কোনো ইলেকশন করেন নাই। তারা তার নিজস্ব প্রতিষ্ঠানের জন্য ইলেকশন করেছেন। তারা যখন ইলেকশন করা হয়, উপজেলা আইনের মধ্যে বলা হচ্ছে তারা মেম্বার হবেন। তারা মেম্বার হয়ে এসছেন, উপজেলা পরিষদে তাদের কোনো আগ্রহ নাই। তারা আসছেন তার নিজের পরিষদের জন্য কিছু অর্থ এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এই পরিষদটাকে কাজ করা, সার্ভ করা তাদের উদ্দেশ্য না। ওয়ান কন্ট্রাডিকশন। তাতে হয় কি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একদম দ্বন্দ্ব লেগে থাকে। এই এক দ্বন্দ্ব। দ্বিতীয় দ্বন্দ্ব হচ্ছে উপজেলা পরিষদের 2জন ভাইস চেয়ারম্যান, তারা কিন্তু সমান কনস্টিটুয়েন্সিতে ইলেকশন করে ভাইস চেয়ারম্যান হন, চেয়ারম্যানও। তখন তারা মনে করে যে আমি চেয়ারম্যান থেকে কম কি। কিন্তু যখন গাড়ির সুবিধা, অন্যান্য সুবিধার প্রশ্ন আসে, তখন চেয়ারম্যানই এককভাবে এগুলো এনজয় করেন, তাদেরকে ওখানে কোনো দেওয়া হয় না, যার ফলে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানদের একটা কন্ট্রাডিকশন সৃষ্টি হয়। তৃতীয় কন্ট্রাডিকশন হচ্ছে ইউএনও সাহেবের যে ক্ষমতা এবং যে কাজ, সেটার সাথে চেয়ারম্যান মনে অসহায় বোধ করেন। চেয়ারম্যানের পরিষদ ন্যস্ত কর্মকর্তা, কিন্তু পরিষদকে কন্ট্রোল করার যে চাবিকাঠি ওনার হাতে দিয়ে দেওয়া হয়। এটা নিয়ে কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন যারা ছিল, তারা কিন্তু একটা আইনের সংস্কারের অনেকগুলো না, সেটাই বলছি। প্রথমত হচ্ছে সংস্কারের জন্য তো অনেকগুলো জিনিস আছে, কোর্টের রায়ও আছে, কিন্তু এই কন্ট্রাডিকশনটা রয়ে গেছে। আর একটা চতুর্থ কন্ট্রাডিকশন হচ্ছে উপজেলা পরিষদ বা উপজেলা পরিষদের চেয়ারম্যান ভার্সেস এমপি সাহেব। হ্যাঁ, এইরকম করে অতগুলো কন্ট্রাডিকশন নিয়ে কিন্তু একটা পরিষদ চলতে পারে না। আর আরেকটা হচ্ছে যে এই আগের সদর আমলের যে পরিষদ, সেই পরিষদের চেয়ারম্যান ছিল একজন, ভাইস চেয়ারম্যান ছিল না। আর পরিষদের ন্যস্ত কর্মকর্তাদের অনেকগুলো জিনিসের কন্ট্রোল চেয়ারম্যানের হাতে ছিল। একটা বড় কন্ট্রোল হচ্ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ফান্ড, এটা কিন্তু উপজেলা পরিষদের ফান্ডে জমা হতো। উপজেলা পরিষদের নিজস্ব একজন ফাইন্যান্স এবং প্ল্যানিং অফিসার ছিলেন, হ্যাঁ, এবং ট্রেজারির লোক ছিলেন। সুতরাং ফান্ডগুলো ট্রান্সফার হতে, ফান্ডগুলো বেতন ভাতা পর্যন্ত চেয়ারম্যানের সইতে হতো। এখন কিন্তু ফান্ড, উপজেলা পরিষদের কোনো ফান্ড নাই, এই ট্রান্সফার হয় না, এটা প্রত্যেক ডিপার্টমেন্টে থেকে যায়। দ্বিতীয় হচ্ছে যে অফিসারগুলোকে ট্রান্সফার করা হয়েছে ডিপার্টমেন্টগুলো, কর্মচারী সহ, এই ট্রান্সফারটা কিন্তু ঠিকভাবে মনিটরিং হয় না। এটা ট্রান্সফার মনে করে নিজেদেরকে, এরা মনে করে যে আমি আমার ডিপার্টমেন্টের অফিসার। এখন উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তারা যাকে দায়িত্ব দেওয়া হয়, ওনার পরিষদের অফিসারদের, যারা ন্যস্ত অফিসার, তাদের এপিআর, অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট লেখার কথা, এবং তার উপরস্থ অফিসার তার এসিআর একটা অংশ লিখবেন, দুইটা মিলে তার ফাইনাল এসিআর হবে। এই পর্যন্ত কেউ কোনো দিন এপিআর লেখা নেই বা লিখতে দেওয়া হয়নি, কার্যকরী হয় নাই। কিন্তু মিনিস্ট্রিতে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু কেন জানি না চেয়ারম্যানরা এগুলো নিয়ে উদাসীন। তো এইখানে আমি এককভাবে আইন, বিউরোক্রেসি দায়ী করব না। এখানে কিন্তু পলিটিশিয়ানদের দায় আছে অনেক। পলিটিশিয়ানদের মধ্যে সেন্ট্রাল পলিটিশিয়ান, লোকাল পলিটিশিয়ান, সবারই দায়ী আছে।
সেন্ট্রাল পলিটিশিয়ানরা হচ্ছে লোকাল পলিটিশিয়ানরা যে উপজেলাতে গেছেন তারা তো ভাই রাজনীতিবিদ, তারা তো কোনো সময় এক্সিকিউটিভ ছিলেন না। এখন উপজেলা পরিষদের চেয়ারম্যান এটা নির্বাহী দায়িত্ব, এখানে এতগুলো অফিসারকে নিয়ে উনি কাজ করতে হবে, তাহলে তাকে প্রশাসন জানতে হবে, বুঝতে হবে, কিছুটা ফাইন্যান্স বুঝতে হবে। হ্যাঁ, একটা মিটিং কন্ডাক্ট করা ইজ নট দ্যাট ইজি কাজ। একটা মিটিং কন্ডাক্ট করে ওখান থেকে ডিসিশন বের করা, তারা মিটিং করতে পারে না, মিটিং করার ওই ক্যাপাসিটি স্কিল নাই। তাহলে এইগুলো তো গড়ে তুলতে হবে। পলিটিশিয়ানরা সেই দায়ভারটা, সেন্ট্রাল পলিটিশিয়ানরা এই জিনিসটা ভালো করে খেয়াল করেন নাই। একজন মন্ত্রী তো এক্সিকিউটিভ, মন্ত্রীর কত প্যারাফার্নালিয়াস তাকে হেল্প করার। কারণ উপজেলার চেয়ারম্যান যে কাজটা করবেন 18টা মন্ত্রণালয়ের লোকদেরকে চালাবেন, উনি তো একটা মন্ত্রণালয় চালান একজন মন্ত্রী, ইনি কিন্তু এখানে 18টা মন্ত্রণালয় 19টা মন্ত্রণালয়ের লোকের চালাবেন কিন্তু। সুতরাং তার তো সেই এক্সিকিউটিভ কাজ করার যে প্রশিক্ষণ থাকা দরকার সেটা তো নাই। এটা তো ধাপে ধাপে গড়ে তুলতে হবে। আমরা কিন্তু এরশাদের আমলে যেটা হয়েছিল, তারা কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়েছে এবং ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে তারা কিন্তু অনেকগুলো শিখেছিল। কিন্তু যখন আবার 91-এ নতুন নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলেন, তারা কিন্তু টোটালি বাতিল করে দিলেন। এটা যদি এটা কন্টিনিউ করতো তাহলে কিন্তু সিস্টেমটা স্টেবিলাইজ করতো। 18 বছর 17 বছর কোনো ইলেকশন নাই, এটা উপজেলা আসে নাই, ছিলই না, বাতিল ছিল। আওয়ামী লীগ আসার পর 2009 সনে এস্টাবলিশ করলো। তখনকার যারা মিনিস্ট্রিতে ছিলেন এবং আমরা যারা প্রফেশনাল ছিলাম, আমরা কিন্তু যৌথভাবে কাজ করেছি। কারণ অফিসাররা একটা ডেস্ক অফিসারের লিমিটেশন থাকে। কারণ ডেস্ক অফিসার অতীত জানা না, ভবিষ্যৎটাও দেখতে পায় না। কারণ উনি হচ্ছে বর্তমানে এখন ডেস্কে আছি, আমি এই কাজটা করব। এখন যদি আপনি একাডেমিশিয়ানের হেল্প পান, প্রফেশনালদের হেল্প পান, তাহলে কিন্তু এটা শোনায় সোহাগা হয়। যে শহীদ সাহেব যেটা বললেন, তখন কিন্তু এক ধরনের একটা খোলামেলা পরিবেশ ছিল। আমি আজকে স্মরণ করি আপনার ওই সময়ের যে লোকাল গভর্নমেন্ট মিনিস্টার সৈয়দ আশরাফ সাহেবকে। আশরাফ সাহেব কিন্তু এইসব বিষয়ে কিন্তু অত্যন্ত উদার ছিলেন। আমাদের সাথে আশরাফ সাহেবের অনেক তর্কাতর্কি হয়েছে, অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু পরিশেষে কিন্তু উনি এগুলো সবগুলো গুরুত্ব দিয়েছেন এবং প্রশিক্ষণগুলোর গুরুত্ব দিয়ে করিয়েছেন, কথাগুলো শুনেছেন। উনি এমনও বলেছেন যে আমি তো ইংল্যান্ডে দেখেছি লোকাল গভর্নমেন্ট কীভাবে কাজ করে, আপনারা কাজ করেন, আমি আপনাদের সহযোগিতা করব, আপনারা আমাকে সহযোগিতা করেন। তো এইভাবে ওনার বাসাতে গিয়েও কিন্তু এরকম অনেকগুলো মিটিং হয়েছে। কিন্তু এখন তো কোনো লোকাল গভর্নমেন্ট মিনিস্টার বা কোনো সচিবরা, যেমন আবু আলম শহীদ খান সাহেবদের সাথে আমরা অনেক বসছি, মঞ্জুর সাহেব যখন ছিলেন আর আগে যিনি ছিলেন, আমরা কিন্তু ওনাদের সাথে অনেক আলাপ সালাপ করেছি, এগুলো সুযোগ হয়েছে, আমরাও খুব কমফোর্টেবল ফিল করেছি। কিন্তু এখন তো কোনো আলাপ সালাপ কারো কাছে করা নাই। তাহলে এই প্রতিষ্ঠানটা মা বাপহীন হয়ে বসে আছে, এতিম হয়ে বসে আছে উপজেলা পরিষদটা। তো তারা তো নিজের মতো করে নিজে কাজ করতে পারবে না, তাদেরকে তো সহায়তা করতে হবে। তা আমি আজকে ইলেকশনের যে পোস্টমর্টম, তার চেয়েও যদি আপনি সুযোগ থাকে, সময় থাকে, এটাকে এখনও অবস্থায় 2024 সনের যে ইলেকশনের পরে এটাকে কার্যকর করার কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে আলাপ করতে চাই। জি, নিশ্চয় সুযোগ পেলে আরেকদিন আলোচনা করবো। আমরা আবার একটু নির্বাচনের দিকে আসতে চাই। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে আসতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনের যে আইন, তাতে এটাকে দলীয় প্রতীকে নির্বাচনে করা হয়েছিল, কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ এটাকে দলীয় প্রতীক ব্যবহার করে না এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এটি তাদের রাজনৈতিক কৌশল। আপনি কি মনে করেন যে এটি শুধুমাত্র কি রাজনৈতিক কৌশল, নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে না, সেটাকে অংশগ্রহণমূলক দেখানোর কৌশল? না, রাজনৈতিক কৌশল তো সেটাই, যে রাজনৈতিক কৌশলটা হচ্ছে যে অনেকেই এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, নির্বাচনটা একতরফা বা একপেশে হয়ে যাচ্ছে, এই জন্য আপনি দলীয় প্রতীক দিলেন না, এটাকে ওপেন করে দিলেন। যেভাবে বিগত সংসদ নির্বাচনে আপনি আপনার দলের থেকে আওয়ামী লীগের থেকে স্বাধীন প্রার্থী বা ডামি প্রার্থী, হ্যাঁ, বা স্বতন্ত্র প্রার্থী এরকম হয়েছেন এবং প্রায় 60-62 জন জিতেছেন এরকম ভাবে। তো এটা ওই রাজনৈতিক কৌশলেরই অংশ, যেখানে দেখানো যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে। এবং তারা তখন যেটা আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের যে ফান্ডামেন্টাল, সেটা হলো যে তারা চেয়েছিলেন যে নির্বাচনে বিপুল সংখ্যক ভোটাররা অংশগ্রহণ করবে। বিশেষ করে সংসদ নির্বাচনে তাদের আশা ছিল 70%, 65 থেকে 70% ভোটার টার্ন আউট হবে ওই কৌশলের কারণে। এবং উপজেলা নির্বাচনেও তারা এটা প্রত্যাশা করেছেন। বাট দেখা গেল যে আপনার যে হেডলাইন, আপনার যে আজকে আলোচনার বিষয়, যে ভোটার হলো মাথা ব্যথা, ভোটাররা আসছে না, যার ফলে ওই কৌশলটা কাজ করছে না। ইলেকশন কিন্তু একটা ফান্ডামেন্টাল জিনিস। উপজেলার অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক সীমাবদ্ধতা আছে, সিস্টেম নিয়ে আমরা কথা বলেছি। বাট সেখানে যদি নির্বাচনটাও সুন্দরভাবে না হয়, তাহলে উপজেলার চেয়ারম্যান পদে যিনি নির্বাচিত হবেন, তিনি যদি এরকম একটা নির্বাচনের মধ্য দিয়ে
প্রভাব বিস্তারের নির্বাচনের মধ্য দিয়ে বা জনগণের অংশগ্রহণে এমন নির্বাচনের মধ্য দিয়ে তিনি যদি চেয়ারম্যান হন, তখন কিন্তু তার আবার নৈতিক মনোবলটা ভেঙে যায়, নৈতিক মনোবলটা থাকে না, যেটা তখন তিনি ওই উপজেলা অফিসারদের সাথে ডিল করতে পারেন না। উপজেলার যে নির্বাহী অফিসার আছে তিনি তখন আপার হ্যান্ড পেয়ে যান। তো এখানে নির্বাচন ব্যবস্থাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং নির্বাচনে জনগণের অংশগ্রহণ, ভোট প্রয়োগ এবং একজন ভালো নেতা নির্বাচন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যতদিন না হবে ততদিন কিন্তু ওই যে আমাদের যে গণকর্মচারীরা আছে, যারা মূলত রাজনীতিবিদ বা যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে, নির্বাচিত প্রতিনিধি, তাদের সহায়তা করা যাদের মূল দায়িত্ব, এবং সকল পর্যায়ে জনগণের সেবা করা তাদের দায়িত্ব, সেখানে তারা যাবেন না। আসলে সেখানে যেতে হলে আমাদের একটা ভালো নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। এখানে আপনার তোফাইল সাহেব ঠিকই বলেছেন যে আগে যখন উপজেলা সিস্টেমটা ছিল সেটাকে তো মাঝখানে ছিল না, আবার যখন চালু করা হয় তখন অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে। উপজেলায় যারা আগে অফিসাররা ছিলেন তাদের ফান্ড তো যেতই উপজেলা পরিষদের ফান্ডে, এবং তাদের যে ছুটি, মানে তারা যে স্টেশন লিভ করবেন এটার অনুমতিও কিন্তু উপজেলা চেয়ারম্যানদের কাছে নিতে হতো, এখন নিতে হয় না। এখন যে কারণে তারা স্টেশনে থাকেন না। আপনি যদি খোঁজ নেন, উপজেলায় যে 19টা 20টা সেন্ট্রাল ডিপার্টমেন্টের প্রতিনিধি আছে, তাদের 15 জন উপজেলা থাকেন না, তারা জেলা শহরে থাকেন বা অন্য কোথাও থাকেন, প্রতিদিন হয়তো যাতায়াত করেন এবং ঠিক মতো যাতায়াতও করেন না, ঠিক টাইমে অফিসেও যান না। ওখানে ওই 3-4 জন অফিসার আছে যারা ফুল টাইম থাকেন, একজন উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি এবং কয়েকজন ডাক্তার, তারা মোটামুটি রেগুলার থাকেনও না। না, এই যে পুরো সিস্টেমটা এইভাবে অচল হয়ে যাচ্ছে। অনেক অনেক ত্রুটি রয়েছে তা যার ফলে এটি কার্যকারিতা হারাচ্ছে। আমরা আলোচনার পর্যায়ে আরেকটা বিরতি নেব। বিরতির পর আমরা আলোচনা করতে চাই যে এই ত্রুটির সত্ত্বেও কিভাবে এটিকে এগিয়ে নেওয়া যায়, উপজেলা পরিষদকে কার্যকর করা যায়। ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারাও থাকুন, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পরে। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে আবার আসছি। বিরতির আগে আপনি যেটি বলছিলেন যে অনেক ত্রুটি রয়েছে, অনেক সমালোচনাও রয়েছে। এই যে এই সমালোচনা নির্বাচনের মাধ্যমে যে উপজেলা পরিষদ গঠিত হতে যাচ্ছে, আরও 4 ধাপের নির্বাচন হবে, তাদেরকে তো উপজেলা এই যে কাজ করতে হলে আসলে এই ত্রুটি বিচ্যুতিগুলো কি সামলানোর দায়িত্ব তো তাদের নিতে হবে। কিভাবে এই ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এটাকে কার্যকর করা যায়, যদি ছোট্ট করে বলেন। না, তারা তো তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, বাট তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা গুলো আছে ওগুলো দূর করার চেষ্টা করতে হবে। যেমন ধরেন যে আইনে আছে যে উপজেলা পরিষদের উপদেষ্টা হবেন সংসদ সদস্য, তো উপদেষ্টা এবং তার উপদেশ ছাড়া কিছুই করা যাবে না, তাহলে আর এই পরিষদ গঠন করে কি হবে? সুতরাং আইনে যেটা আছে ওখান থেকে ওই আইনটা সংশোধন করা উচিত। সংসদে এটা আইনটা সংশোধন করে ফেললে উপজেলা পরিষদটা কিছুটা হলেও স্বাধীন হবে। এটা একটা। আরেকটা হলো যে এই কাঠামোর তো আমি আগেই বললাম যে এটা পার্লামেন্টারি সিস্টেম হলে সবচেয়ে ভালো হয়, বাট এখন যেহেতু একটা নির্বাচন হচ্ছে এবং তারা 5 বছর কাজ করবেন, এই কাঠামোর মধ্যেই সরকারের অনেক সিদ্ধান্ত আছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং অন্যান্য যে মন্ত্রণালয় আছেন যারা 18-19টা, তাদের সচিবদের নিয়ে সচিব কমিটির বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত আছে, সেখানে ডেলিগেশন করা আছে অনেক কিছু। তো সেই সিদ্ধান্তগুলো কার্যকর করা দরকার। সেই সিদ্ধান্তের অধিকাংশই অন্যান্য মন্ত্রণালয় কার্যকর করে না। যদিও স্থানীয় সরকার বিভাগকে উদ্যোগ নিতে হবে, এবং স্থানীয় সরকার বিভাগ এবং আমাদের যে মন্ত্রিপরিষদ বিভাগ আছে তারা যৌথভাবে অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে যে সিদ্ধান্তগুলো গত 5 বছর 7 বছর 8 বছর আগে নেওয়া হয়েছে সেগুলোকে কার্যকর করতে হবে। তাহলে কিন্তু এই দুটা যদি আমরা ইমিডিয়েটলি করতে পারি, এবং উপজেলা পরিষদের আইনে যে একটা কালা কানুন আছে যে একজনের বিরুদ্ধে একটা এফআইআর বা কেউ একটা মামলা করে দিল বা কেউ একটা করলো, তখন তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়, ওই যে জিনিসটা আছে ওইটা বাতিল করা। এই 3টা জিনিসও যদি করতে পারে সরকার, যদি মনে করেন, কেন্দ্রীয় সরকার যদি মনে করেন যে তারা আসলে একটা শক্তিশালী উপজেলা পরিষদ চান, তারা তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গড়ে উঠুক এটা চান, তৃণমূলে গণতন্ত্র শক্তিশালী হোক এটা চান, তাহলে কেন্দ্রীয় সরকারকে এই 3টা কাজ ইমিডিয়েটলি করতে হবে। না হলে এই উপজেলা পরিষদ ঠুটো জগন্নাথ ছাড়া আর কিছুই হবে না। জি, অনেক ধন্যবাদ। তার মানে এই যে রাজনৈতিক সরকারের একটা গুরুত্বপূর্ণ বিষয়। অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ, আপনার এই যে উপজেলা পরিষদ সংস্কার নিয়ে কিন্তু অনেক সুপারিশ প্রস্তাব হয়েছে, এগুলো সব বস্তাবন্দি রয়েছে। এখন বলা হচ্ছে যে এই সিদ্ধান্তগুলো যদি কার্যকর হয়, এই সিদ্ধান্ত কার্যকরের কি আদৌ কোনো সম্ভাবনা দেখেন? না, যদি সরকার ইচ্ছা করেন যে না আমরা এই পরিষদটাকে, কারণ এগুলো তাদেরই তো লোক যারা নির্বাচিত হয়ে আসবেন,
এরা তো সবাই আওয়ামী লীগেরই ওই পর্যায়ে নেতা, সুতরাং তাদেরকে যখন একটা দায়িত্ব তারা পেয়েছেন সেটাকে তারা কার্যকর করতে গেলে তো পার্টির লাভ, দেশেরও লাভ। সেই জন্য যদি তারা চান, যেটা শহীদ সাহেব বললেন, অনেকগুলো মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এবং লোকাল গভর্নমেন্ট সচিব, এটার সদস্য সচিব, তারা কিন্তু আন্তঃমন্ত্রণালয় মিটিং করে একটা কমিটি আছে, অনেকগুলো সংস্কার সুপারিশ করা আছে। এগুলো বাস্তবায়ন হলে তাহলে উপর দিক থেকে অনেকগুলো জিনিস সঠিক হয়ে আসবে। যেমন একটা জিনিস হয়, যখন রিলিফ মিনিস্ট্রি কিছু বরাদ্দ দিয়ে উপজেলা একটা চিঠি দেন, ওখানে লিখে দেন মন্ত্রী এমপি মহোদয়ের পরামর্শ গ্রহণ করিবেন, তাতে করে ওই জিনিসটাই কিন্তু সব জিনিসটা বন্ডল করে দেয়। আপনি বলবেন উপজেলা আইনে আছে যে এই যে টাকাটা আপনার এখানে আসলো, এটা ইউল প্ল্যান, আপনি পরিকল্পনা করবেন, পরিকল্পনা করে পরিকল্পনার মধ্যে এটা খরচ করবেন। এখানে অন্যের উপদেশটা আসবে পরিকল্পনা হওয়ার সময়, খরচ করার জন্য না। এরকম ছোটো ছোটো অনেকগুলো জিনিস আছে, যেমন প্ল্যানিং গাইডলাইন আছে একটা উপজেলা পরিষদের, সেই গাইডলাইনের মধ্যে কিন্তু কতগুলো বিষয় আছে যেগুলো সংশোধন করা হয়েছে, কিন্তু এগুলো মাঠে বাস্তবায়িত হয় না, কারণ ধারণার অভাব, তারা জানে না এগুলো। ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের মধ্যে অনেকগুলো জিনিস আছে, মিটিং কীভাবে করবে, ইউএনের দায়িত্বটা কতটুকু, চেয়ারম্যানের কতটুকু, ভাইস চেয়ারম্যানের কতটুকু, এগুলো কিন্তু এই জন্য আমি একটা সাজেস্ট করবো, রাজনৈতিক দক্ষতারও অভাব। হ্যাঁ, না, দক্ষতার অভাব তো অবশ্যই, কারণ তারা খালি রাজপথে আন্দোলন করেছে, তারা তো এইভাবে বসে কোনো এক্সিকিউটিভ ফাংশন করেন নাই, এতগুলো সরকারি কর্মকর্তাকে নিয়ে এই কাজটা করেন নাই। তাদেরকে পলিটিক্যাল এক্সিকিউটিভ হিসেবে গড়ে তুলতে হবে। পলিটিক্যাল এক্সিকিউটিভ হিসেবে গড়ে তোলাটা সহজ কাজ না। এই জন্য একদিকে তারা কাজ করবেন, আরেকদিকে তাদেরকে ওরিয়েন্ট করতে হবে, তো আইন কানুনগুলো বুঝাতে হবে। তো এই জন্য আমি বলবো, সাজেস্ট করব, এখনকার যারা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে আছেন বিশেষ করে, তাদেরকে সাজেস্ট করব যে ইলেকশন হচ্ছে, এটা এরশাদ আমলে হয়েছিল এই কাজটা, ইলেকশন হওয়ার পরে লোকগুলো তো শপথ টপথ নিয়ে কাজে বসবেন, কাজে বসার আগেই তাদেরকে 2-3 দিনের একটা ওরিয়েন্টেশন দেন। ওরিয়েন্টেশনের পরে তারা কাজে নামুক, কাজে নামার পরে ব্যাচ বাই ব্যাচ আরও একটু রিগোরাস ট্রেনিং দেন, যে আপনার প্রশাসনিক কাজ কীভাবে করবেন, মিটিং কীভাবে পরিচালনা করবেন, মিটিংয়ের সিদ্ধান্ত কীভাবে নেবেন, এই সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করবেন, ফাইন্যান্সিয়াল রুলগুলো কী, ফাইন্যান্সিয়াল রুলগুলো আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, ফাইল নথি দেখার সিস্টেমটা কী, নথিতে আপনি কীভাবে সিদ্ধান্ত দিবেন। কারণ নথি চান তারা, কিন্তু লিখতে পারেন না অনেকে, এটা নথি বুঝতে পারেন না, কারণ হচ্ছে জানে না তো এটা নথির যে ব্যবস্থাপনা, নথির যে নোটিং সিস্টেম, নথির যে পড়ার সিস্টেম, সিদ্ধান্ত গ্রহণ, এগুলো জানতে হবে। তো অনেকে করেন না, এই অভিজ্ঞতা তো তাদের নাই ছিল না। সুতরাং এদেরকে যদি না শিখালে হয় তারা শিখবে করতে হবে। কিন্তু এটা এমন একটা রকেট সায়েন্স না, এটা 6 মাসের মধ্যে তারা কিন্তু রপ্ত করে ফেলতে পারবেন, কারণ তারা চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। সুতরাং সেটাই বলবো যে প্রথমে তাদেরকে একটা ওরিয়েন্টেশন দেন, দিনের বা 2 দিনের, বেশি দিন লাগবে না, এবং পুরনো যারা লোকাল গভর্নমেন্ট সিস্টেম নিয়ে কাজ করেছে তাদেরকে ইনভলভ করেন। না, এখন ট্রেনিং হলেই যে আপনার অফিসের যেহেতু ডেস্কে আছে উনি ক্লাস নেবেন, উনি বুঝাবেন, এটা হবে না, উনি জানেন না এগুলো। সেই জন্য অভিজ্ঞ লোকদেরকে একসাথ করেন। কারণ উপজেলা সিস্টেমটা চালু হয়েছিল তখন যারা কাজ করেছিলেন বা আস্তে আস্তে ধীরে ধীরে অনেকগুলো লোক কিন্তু এখন নাই, অনেকের কিন্তু মেমোরি লাইনের মধ্যে নাই যে কেমন করে উপজেলা হইলো, এটাকে কি কোথায় কোথায় কাজ করলো। যেমন নিকার অনেকগুলো জিনিস সংশোধন করে দিতেন, তারপর পরবর্তী সময় আরও এরকম হতো। 2009-এর পরে কিন্তু অনেকগুলো সংস্কারের কাজ হয়েছে, 9 থেকে 14-র মধ্যে, এই সময়ের মধ্যে। এইগুলোকে আবার পুনরায় রিভাইভ করতে হবে, এগুলো রিভাইভ করতে হবে। কিন্তু এগুলো করতে গেলে কিছু মানুষজন যারা এগুলো নিয়ে অভিজ্ঞ আছে তাদেরকে নিয়ে কিন্তু বসতে হবে, বসে এগুলো করে যদি ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয় এবং একটা বছর যদি মনিটর করা হয় উপজেলা পরিষদটাকে একটু ভিগোরাসলি, তাহলে বাকি 4 বছর তো কিন্তু আপনি নমিনাল কাজ করলেও কিন্তু এটা চলবে। এই জিনিসটা যেন মন্ত্রণালয় বুঝতে পারে। এবং সংস্কারের অনেকগুলো দিক আছে, যেমন সাহেব যেটা বললেন সেটা আমরা বহু চেষ্টা করেছি বোঝানোর, বইপত্র লিখেছি, আছে, এগুলো যদি করতে চায় করতে পারবে। আমাদের টোটাল সিস্টেমটার অনেকগুলো জিনিস সংশোধন হয়ে যাবে শুধু সাংগঠনিক কাঠামোটা যদি চেঞ্জ করি আমরা। সাংগঠনিক কাঠামো এখন যেটা আছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকারের আদলে কাঠামো আছে। কারণ আইয়ুব খান শুরু করেছিল যেভাবে, এটাকে এসে বাংলাদেশ হওয়ার পরে এটা চেঞ্জ করা হয়নি। আর এরশাদ এবং জিয়া রহমান আসার পরে ওই আরও শক্তিশালী হয়েছে, রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। তো এখন পার্লামেন্টারি গভর্নমেন্ট কিন্তু দেশে অনেক দিন হয়ে গেল, তারা কিন্তু লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে পার্লামেন্টারি সিস্টেমে আনে নাই। যেমন আপনি ভারত, এই যে ইউকেতে ইলেকশন হয়ে গেল গত সপ্তাহে, এগুলো তো সব কাউন্সিল ইলেকশন হয়েছে, কাউন্সিলর, কোনো চেয়ারম্যান মেয়র ইলেকশন হয় নাই। চেয়ারম্যান মেয়র হবে কাউন্সিলররা বানাবে। যখন পার্লামেন্ট আমরা
পার্লামেন্ট মেম্বারদেরকে নির্বাচিত করি, পার্লামেন্ট মেম্বাররাই কিন্তু প্রাইম মিনিস্টার নির্বাচিত করেন, প্রাইম মিনিস্টার ক্যাবিনেট তৈরি করেন। এক্স্যাক্টলি এই সিস্টেমে আপনি যান ওয়েস্ট বেঙ্গল, আমরা তো কলকাতা সবাই যাই, কলকাতা সিটি কর্পোরেশনের গঠনটা দেখেন। কিন্তু উপজেলা পরিষদ আইন তো আমাদের পার্লামেন্টারি সিস্টেম ডেমোক্রেসির পরেও এটা আইন হয়েছে, সংশোধন হয়েছে, তখন এটা কেন ওই পুরনো প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মতো থাকলো? এটা উপজেলা পরিষদ থেকে বিচ্ছিন্ন করে দেখলে হবে না। আমার ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সবগুলোকে একই কাঠামোতে আনতে হবে, তাহলে একটা সিমেট্রি পাবেন আপনি। আইনটা অনেক সহজ হয়ে যাবে, বোঝা সহজ হবে, কাজ করাও সহজ হবে। অফিসাররা এখান থেকে ওখানে ট্রান্সফার হবেন, তারাও কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু বিচ্ছিন্ন না। তখন দেখবেন এটা অনেক সহজ হয়ে যাবে। অ্যাকাউন্টসের লোকজন অ্যাকাউন্টস বুঝবে, অডিটের লোকজন বুঝবে, সবাই বুঝবে এটা। এই জন্য ওই আইনের মধ্যে বেসিক জায়গায় আনতে হবে। একটা সিঙ্গেল অ্যাক্টের মাধ্যমে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সবাই চলবে এবং একই রকমের কাঠামো হবে সবার। একটা সিঙ্গেল, যেমন ওয়েস্ট বেঙ্গল আপনি আমার কাছের জায়গা একটা চলে পঞ্চায়েত রাজ অ্যাক্ট, এটা দিয়ে ভিলেজ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ একটা আইনে চলে, একটা সমন্বিত আইন, আইনের আওতায় আমাদের আমার এটা এতগুলো আইনের দরকার নেই, এত আইনের জঙ্গলের দরকার নেই আমার। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমদ এই চমৎকার আলোচনার জন্য, এবং জনাব আবু আলম শহীদ খান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকার জন্য। নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা আছে, হয়তো এটা ভবিষ্যতেও থাকবে। তারপরও যেই নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদ গঠিত হচ্ছে, সেই উপজেলা পরিষদ গণমুখী হোক, মানুষকে সার্ভিস দিক, সেই প্রত্যাশা নিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।